শুরুতে জানিয়ে দেব স্বৈরাচার শাসক বাশার আল আসাদ সরকারের পতন, দামেস্কের রাস্তায় রাস্তায় উল্লাস। জানিয়ে দেব দিল্লিতে মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি আরএসএস এর। এছাড়া রয়েছে ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে ডেনমার্ক। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে 6 সেনাসহ 22 সন্ত্রাসী নিহত। স্বৈরাচার শাসক বাশার সরকারের পতন, দামেস্কের রাস্তায় রাস্তায় উল্লাস। পতন হয়েছে সিরিয়া স্বৈরাচার শাসক বাশার আল আসাদ সরকারের। রবিবার ভোরে বিমানে করে রাজধানী দামেস্কে ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিদ্রোহীদের সাথে হাত মেলানোর ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘ 54 বছরের স্বৈরাচার শাসনের পতন হল। বাশার আল আসাদের পালানোর খবর শুনে রাজধানী দামেস্কের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। তারা নেচে গিয়ে উল্লাস করছেন, পাশাপাশি স্বাধীনতা নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। এদিকে সিরিয়াকে মুক্ত ঘোষণা করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামস HTS। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরই গোষ্ঠীটি এই ঘোষণা দিয়েছে। আজ সকালে HTS এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, স্বৈরাচার শাসক বাশার আল আসাদ পালিয়েছেন, এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো। বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা করছে, আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দী সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন। তবে এটি হবে নতুন সিরিয়া, যেখানে সবাই শান্তিতে বসবাস করবেন এবং ন্যায় বিচারের জয় হবে। এদিকে আগামী মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি আরএসএস এর। ভারতে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং 2 শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আগামী মঙ্গলবার 10ই ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই দিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের ঘোষণা এসেছে। তিনি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে সোমবার ঢাকায় আসবেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার জানিয়েছেন, সিভিল সোসাইটি অব দিল্লি নামে একটি সংগঠন 10 ডিসেম্বর এই বিক্ষোভের নেতৃত্ব দিলেও প্রকৃতপক্ষে এর পিছনে মূল ভূমিকা রাখছে আরএসএস। শুক্রবার এক সংবাদ সম্মেলনে আরএসএস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনা সহ রাজনীশ জিন্দাল এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। জিন্দাল অভিযোগ করেছেন, বাংলাদেশ সরকার হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন চালাচ্ছে। এই অভিযোগে ভারত জুড়ে জনমনে ক্ষোভ তৈরি করছে এবং তিনি দাবি করেছেন, এই কর্মসূচিতে শতাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অঙ্গ সংগঠন অংশগ্রহণ করবেন। বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। একই সঙ্গে জাতিসংঘ ও জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে স্মারকলিপি পাঠানো হবে। আরএসএস নেতা বলেন, আমরা সাম্প্রদায়িক আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের দাবি করব, যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় হাইকমিশনার বিনা সিকরি এবং গোয়েন্দা ব্যুরোর সাবেক মহাপরিচালক রাজীব জৈন বাংলাদেশ অবনতি হওয়ার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন এবং প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিনা সিকরি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের পর এটি বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি। এদিকে বিক্রম মিশ্রের ঢাকা সফরের উদ্দেশ্য মূলত বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করা এবং সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আলোচনা করা। ভারত চাইছে এমন কোনো ঘটনা যাতে না ঘটে যা দ্বিপাক্ষিক সম্পর্কের টানপোড়েন বাড়াবে কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এদিকে ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে ডেনমার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার শীর্ষ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের জন্য ফ্রান্সে প্যারিস সফর করছেন। সেখানে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করেছে ডেনমার্ক। টেলিগ্রামের এক বার্তায় জেলেনস্কি ডেনমার্কের প্রশংসা করে বলেন, অন্যান্য মিত্রদের কাছ থেকে এরকম সহায়তা অভাবের জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি বলেছেন, ডেনিশদের সরবরাহ করা বিমানগুলো প্রথম ব্যাচটি ইতিমধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলিকে গুলি করে নামিয়েছে। এটি আমাদের জনগণ ও আমাদের অবকাঠামোগুলোকে উদ্ধার করতে সহায়তা করছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করছে। যদিও সব অংশীদার এমন দৃঢ় প্রতিজ্ঞ হতো, তাহলে আমরা রুশ সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে পারতাম। শুক্রবার রুশ হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে 10 জন নিহত হয়েছেন। তাদের স্মরণে একদিনের শোক পালন করে এই ঘোষণা এসেছে। আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ বলেছেন,
স্থানীয় একটি সার্ভিস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 2 শিশুসহ আরও 24 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ একই দিনে ইউক্রেনের ক্রিভেরি শহরে বিমান হামলায় আরও 3 জন নিহত বা আহত হওয়ার খবর জানিয়েছেন। হামলার পরে জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে শান্তি চায় না। তিনি কেবল বোমা, ক্ষেপণাস্ত্র ও সহিংসতা দিয়ে যে কোনো দেশের কাছে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই। এমনকি শক্তির জেরেই আমরা এই ধরনের মোকাবেলা করতে পারি, আর শক্তির মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। 2019 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নটরডেম ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয়। এটি সংস্কার উদযাপন উপলক্ষে প্যারিসে এক অনুষ্ঠানে শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় নেতা রাশিয়ার গত 3 বছরের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষ থেকে সমর্থন বজায় রাখতে তার সঙ্গে আলোচনায় আগ্রহী। অবশ্য ট্রাম্প জেলেনস্কির সাথে কোনো বৈঠক করবেন কিনা তা এখনো জানা যায়নি। এদিকে পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে 6 সেনা সহ 22 জন সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার 3টি জেলায় সন্ত্রাসীদের সঙ্গে শুক্রবার এবং শনিবার সংঘর্ষে 6 সেনা এবং 22 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা ISPR এই তথ্য জানিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন এই খবর নিশ্চিত করেছে। ISPR এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার থল জেলায় সন্ত্রাসীদের একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী। সংঘর্ষে 3 সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে তীব্র গোলাগুলির সময় 6 জন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা আত্মত্যাগ করে শহীদের মর্যাদা অর্জন করেছেন। তারা হলেন সেপাহি নিজামুদ্দিন, নাইব সুবেদার মোহাম্মদ খালিক, হাবিলদার জাদিদ আলী, ল্যান্স নায়ক শহীদ রহমান সিফাতুল্লাহ। ট্যাঙ্ক জেলার গুল ইমাম এলাকায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে 9 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ওই অভিযানে আরও 6 জন আহত হয়েছেন। উত্তর ওয়াজিরিস্তান জেলায় অন্য একটি অভিযানে 10 জন সন্ত্রাসীকে সফলভাবে নিরস্ত্র করা হয়েছে বলে জানিয়েছে ISPR। সন্ত্রাসীদের অবশিষ্ট উপস্থিতি নির্মূল করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অঙ্গীকারবদ্ধ। আমাদের সাহসী সেনার এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পৃথক বিবৃতিতে সন্ত্রাস বিরোধী এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সফলতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি জারদারি বলেছেন, 22 জন সন্ত্রাসীকে হত্যার এই সাফল্য নিরাপত্তা বাহিনীর একটি বড় অর্জন। সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গকারীদের সাহসকে পুরো জাতি স্যালুট জানায়। আমাদের দেশ রক্ষায় আমাদের আত্মত্যাগ জাতির জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর দক্ষতার প্রশংসা করে বলেন, প্রিয় মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী এই সাহসী সেনাদের প্রতি আমি পুরো জাতির শ্রদ্ধা জানাই। তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদ নামক দানবের বিরুদ্ধে যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না এটি দেশ থেকে সম্পূর্ণ নির্মূল না হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুগের পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে আছে। সম্প্রতি পাকিস্তানের বিশেষত বেলুচিস্তানে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP 2022 সালের সরকারের সঙ্গে হওয়া অস্ত্রবিরতি ভেঙে দেওয়ার পর থেকে এসব হামলা আরও বেড়েছে বলে জানা গেছে।